শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চাহিদার বিপরীতে প্রায় 50,000 কর্মী বেঁধে দেওয়ার সময় মালয়েশিয়া যেতে পারেনি, যার মধ্যে প্রায় 17,000-এর বিএমটির ছাড়পত্র ছিল। সময় বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি মালয়েশিয়া। বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জানান, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বর্তমান সরকার উন্নয়নের ধারা বজায় রেখেছে, জানান প্রধানমন্ত্রী। এবং নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এবার মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে সরকার। আগামী অর্থবছর থেকে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ঢাকায় আজ টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে চাল সহ কিছু পণ্যের আমদানি উন্মুক্ত রাখা হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র পাওয়া প্রায় 17,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এর বাইরেও আরও অন্তত 33,000 কর্মীর চাহিদাপত্র ছিল, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিকেলে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে আগেই কি পরিমাণ বাড়তি ফ্লাইট দরকার জানতে চাইলেও তারা জানায়নি। তারপরও মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে 21টি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করায় বেশ কিছু কর্মী যেতে পারে। কর্মী নেওয়ার সময় বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি মালয়েশিয়া। শ্রম বাজারটিতে অনিয়ম ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সংসদ সদস্য কিংবা কারো বিরুদ্ধে অনিয়ম উঠে আসবে কেউই ছাড় পাবেন না বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সরকার কোনো সিন্ডিকেট চায় না। 5,26,676 জনকে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। 4,76,672 জন গিয়েছে। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে না। রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দিতে সকালে গণভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি। প্রধানমন্ত্রী বিজয়ীদের কাছে বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ইতিহাস তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বর্তমান সরকার উন্নয়নের ধারা বজায় রেখেছে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে। এটাও আবার আমি দেখি। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে এই সরকার, জানান সরকার প্রধান। পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।
কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বৃক্ষরোপণ, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ সচেতনতার মতো সেবাধর্মী কাজ তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে স্কাউটদের ভূমিকা রাখতে হবে। রূপকল্প 2041 বাস্তবায়নে দেশের যুব সম্প্রদায়কে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে, উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমন তথ্য জানিয়েছেন। আজ রাজধানীর মিরপুরে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে তিনি একথা জানান। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছেন সোহরাব হোসেন। নিজেও খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভ্যানে সবজি বিক্রি করে যে আয় তা দিয়ে 3 সন্তানের পড়াশোনার ব্যয় মিলিয়ে মাসে একবার মাংস কেনারও সামর্থ্য থাকে না তার। ভরসা শুধু এই টিসিবির চাল ডালে। এখন যে ইনকাম করি সেই ইনকাম করে মানে সংসার পর্যায়ে নিয়ে টিকাইতে পারি না, যার কারণে আর কি এই লাইনে দাঁড়াইতে হয়েছে। শুধু সোহরাব হোসেন নয়, মাসোয়ারি কর্মসূচির অংশ হিসেবে টিসিবির জুন মাসের কার্যক্রমের বিক্রির প্রথম দিনেই পণ্য কিনতে এসেছেন নাসিম হোসেন আর নাজমা। বলছিলেন এই পণ্যে কিছুটা সাশ্রয় হলেও মাসের বেশিরভাগ সময় যায় টানাটানিতে। মাসে অন্তত 2 বার পণ্য পাওয়া গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসারের ব্যয়ভার মেটানো কিছুটা সহজ হতো। মাসে যদি 2 বার হলে একটু সুবিধা হয়, এই তাহলে আমাদের মানে একটু ভয় না। 10 কেজি 15 কেজি দিলে ভালো হয়, আবার তেলের হারটা একটু বাড়াইলে একটু যদি বেশি দিতে তাহলে তো ভালো হতো। এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আসছে কোরবানি ঈদের আগে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেবে টিসিবি। আর আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে, যার আওতায় আসবে মধ্যবিত্তরাও। যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন। এই কার্যক্রমকে গতিশীল করতে টিসিবির পণ্যের মজুদ বাড়ানো হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, চলতি বোরো মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় এবার চালের দাম বাড়ার শঙ্কা নেই। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা কোথায় সরানো হলো, এবার তার সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বেনজির কোথায়, সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব। আর দায়ী হলে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাইন তানভীরের রিপোর্ট। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের ব্যাপারে দুদকের তদন্ত চলার মধ্যেই সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। একাধিক সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন তিনি। বিক্রি করেছেন ঢাকার একটি বাড়িসহ বিভিন্ন সম্পদ। এ অবস্থায় গত 6 মাসে বেনজির তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে কোথায় সরিয়েছেন, এবার সে বিষয়ে খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী জানান, বেনজিরের দ্বারা ক্ষতিগ্রস্তরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন। যে টাকাগুলা ওনার এক জব্দের সময় পাওয়া যায়, আসলে তার পূর্বে
তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কিনা, সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে, সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সরকারের পর্যালোচনা করা হচ্ছে। বেনজির ইস্যুতে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বেনজিরের অবস্থান নিয়ে আজও সরকারের কাছে সদুত্তর দাবি করেন বিএনপি মহাসচিব। যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। বেনজিরের অবস্থান নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অজ্ঞতার কথা জানালেও বেনজির দেশ ছেড়েছেন তা আজ স্বীকার করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। যেখানে তদন্ত চলছে ওনার বিরুদ্ধে উনি বাইরে চলে গেলে এই বিষয়টা কি অস্বাভাবিক না? আপনার কি মনে হয় এটা কি স্বাভাবিক না? এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ঠেকাতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এখানে গণমাধ্যমেরও দায় রয়েছে। তবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নজরদারিতে আনার কথাও জানান কাদের। বললাম তো, যত অপরাধী হোক সবকিছুর বিচার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। ঘূর্ণিঝড় রিমালে উপকূলের 20 জেলায় ক্ষতি প্রায় 7,000 কোটি টাকা। সিলেটে এখনো পানিবন্দী 6.5 লাখ মানুষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ মামলার আদেশ হবে আগামী 12 জুন সকালে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানিতে হাজির হন ডক্টর ইউনূস। দুই পক্ষের শুনানি শেষে বিচার শুরু বা আসামিদের অব্যাহতির বিষয়ে আদেশের জন্য তারিখ ধার্য করেন বিচারক। গত বছর মে মাসে করা এই মামলার তদন্ত শেষে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। এতে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। প্রবল রাজনৈতিক বৈরিতার মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সামনে আগানো কঠিন। রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধান করতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে টিআইবি প্রতিনিধি দল আঙ্গারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করে। আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য প্রকাশে একসাথে কাজ করার কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে এবং ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে। স্পেসিফিক্যালি বলেছেন যদি 5 দফা হয় তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে, আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা। ঘূর্ণিঝড় রিমালে উপকূলবর্তী 20 জেলায় প্রায় 7,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে এমন তথ্য উঠে এসেছে। আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, সব মন্ত্রণালয়ের হিসেব শেষে আগামী 9 তারিখ চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে, যা পরে তুলে দেয়া হবে প্রধানমন্ত্রীর কাছে।
ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট দেশের উপকূলের জনপদে। ঝড় আর অতিবৃষ্টিতে ভেঙেছে বাঁধ, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশের অন্তত ৪৮টি জেলার কৃষিতে রিমালের প্রভাব পড়েছে। ক্ষতি হয়েছে ৬২,৭৮৩ হেক্টর ফসলি জমি, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,০৫৯ কোটি টাকা। এর বাইরে ৭০০ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতির কথা জানিয়েছে মৎস্য অধিদপ্তর। আর সংরক্ষিত বনাঞ্চলের ক্ষতি নিরূপণ করছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। আর এই পুরো কার্যক্রমের সমন্বয় করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল কিছু দুর্যোগ মন্ত্রণালয় বা ত্রাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন নয়। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থা তাদের আওতাধীন বিষয়াধীন ক্ষয়ক্ষতির পরিমাপ করে তা পুনর্নির্মাণ বা সংস্কার অথবা মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এরপরও ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি হিসাব তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তাদের তথ্য বলছে, দেশের উপকূলীয় ২০টি জেলা ঘূর্ণিঝড় রিমালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬,৮৮০ কোটি টাকা। এর মধ্যে ১৯ জেলায় ত্রাণ বিতরণের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। ৫,৭৫,০০,০০০ টাকা, ৫,৫০০ মেট্রিক টন চাল, ৯,০০০ প্যাকেট শুকনো খাবার, ২০০ ব্যান্ডেল রেউটিন, গোখাদ্যের জন্য ২,৪৫,০০,০০০ টাকা, শিশু খাদ্যের ক্রয়ের জন্য ২,৪৫,০০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০ লক্ষ টাকা নগদ ও ৩৩ লক্ষ টাকা খাবারের জন্য সরবরাহ করা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিলেটের বিভিন্ন এলাকা থেকে পানি কিছুটা সরে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সুরমা ও কুশিয়ারার পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে শহরের বেশিরভাগ উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও পানিবন্দী হয়ে পড়েছেন নগরীর কাজিরবাজার, মেন্দিবাগ উপশহর ও ১৩ রতন সহ নিচু এলাকার বাসিন্দারা। নতুন করে পানি ঢুকেছে জেলা সদর বিশ্বনাথ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়। জেলার ৭ উপজেলার ৬.৫ লাখ এবং নগরীর প্রায় ৫,০০০ মানুষ পানিবন্দী। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন অনেকে। মাছের ঘের ভেসে যাওয়ায় লোকসান গুনছেন অনেক খামারি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি কমার সাথে সাথে ২-১ দিনের মধ্যে লোকালয় থেকেও নেমে যাবে পানি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি থাকলেও এডিস ঠেকাতে না পারলে ডেঙ্গু প্রতিরোধে কোনো লাভ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। যেখানে সেখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে প্রচার জোরদারের পাশাপাশি তদারকি করা উচিত। অবৈধ ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি, স্থগিত আছে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প আর নেওয়া হবে না। মন্ত্রী জানান, বাংলাদেশে টিকা প্ল্যান্ট স্থাপনে যুক্তরাজ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারিগরি সহযোগিতা করবে, অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক। আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। তো সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। কিন্তু আমি আবারও বলছি, ওই একই কথা যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটি আমাদেরকে আগাইতে হবে। ভারতে লোকসভা নির্বাচনের পর বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, বিজয়ের পথে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বার ক্ষমতায় থাকতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সমীক্ষা বলছে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পাবে ৩৫৩ থেকে ৩৮৩টি। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট জিততে পারে ১৫২ থেকে ১৮২টি আসনে। অন্যরা ৪ থেকে ১২টি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে এবার মমতার তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। তবে জরিপের আভাস আমলে না নিয়ে কংগ্রেস দাবি করেছে অন্তত ২৯৫ আসনে জিততে চলেছে তারা।
বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। গায়ানায় ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে রাত 8:30টায়। এর আগে যে দুবার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ক্যারিবীয় দল, সেগুলো ছিল লিপ ইয়ার। এবারও লিপ ইয়ার। আইসিসির লাইট প্রজেকশনে উইন্ডিজ অধিনায়ক রবম্যান পাওয়েলের ছবি। বিশ্বকাপ হচ্ছে এবার লিপ ইয়ারে। আগে যে দুবার ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছিল সে বছরগুলোও ছিল লিপ ইয়ার। এবারও তাই। আবারও কি শিরোপা জিতবে তাই রবম্যান পাওয়েলের ওয়েস্ট ইন্ডিজ? এবছর ক্যারিবীয়রা দলীয় শক্তির ঝলক দেখিয়েছে কেবল ঘরের মাঠে। চলমান সালে উইন্ডিজ দল খেলে 2টা টি-20 সিরিজ। অস্ট্রেলিয়া সফরে হারে 2-1 ব্যবধানে। অবশ্য বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ সিরিজে প্রতিপক্ষকে করে হোয়াইট ওয়াশ। ক্যারিবীয়রা ভয়ঙ্কর দেশের জার্সিতে। এবছর আন্তর্জাতিক সূচি কম থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচের কমতি ছিল না। প্রতিটি লিগে ছিল ক্যারিবীয় ক্রিকেটারদের মেলা। বিপিএল, দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-20, পিএসএল এবং সবশেষ আইপিএলে ব্যস্ত সময় কাটিয়েছে বিশ্বকাপ মিশনে থাকা ক্যারিবীয়রা। বিশ্বকাপ প্রস্তুতি এভাবেই নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের এবার ট্রাম্প কার্ড হতে পারেন আন্দ্রে রাসেল। 2021 সালে চলে গিয়েছিলেন অবসরে। অবশ্য কোচ ড্যারেন সামি ও বোর্ড কর্তাদের আহ্বানে ফেরেন অবসর ভেঙে। 2012 এবং 2016 সালে 2 বছরই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের সঙ্গী ছিলেন রাসেল। ক্যারিবীয়দের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এর আগে 2021 সালেও খেলেছিল টি-20 বিশ্বকাপ। চলমান আসরটা তাদের দ্বিতীয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাছাইয়ে সেরা দল হয়ে এবার মূল আসরে খেলছে পিএনজি। অধিনায়ক আসাদ ভালার নেতৃত্বে খেলবে দলটি। পিএনজির ব্যাটিংয়ে মূল ভরসা টনি উরা আর বোলিংয়ে নরম্যান ভানুয়া। গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া তাদের বাকি প্রতিপক্ষ হল আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রায় 50,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি, যার মধ্যে ছাড়পত্র ছিল 17,000-এর। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও তৈরির পুরস্কার প্রদান। আগামী অর্থ বছর থেকে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে পাবে নিত্যপণ্য, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবার চালের দাম না বাড়ার আশা। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।